নমস্কার, আমি অ্যাডভোকেট শ্রেয়সী সেন চৌধুরী। আজ আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিছু দলীয় কর্মী রাস্তায় প্রতিবাদ মিছিলে নেমেছিলেন। যে সমস্ত শিক্ষকদের চাকরি গেছে সেই প্রতিবাদে তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে। এবার প্রশ্ন হচ্ছে, ওনারা কি সত্যি 25,327 জন পরীক্ষার্থীর পাশে থাকার জন্যই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল, নাকি 8,324 জন পরীক্ষার্থীর পাশে থাকার জন্যই মিছিলের আয়োজনটা হয়েছিল? এসএসসি 2016 প্যানেলের পরীক্ষাটা যখন হয়েছিল তখন প্রায় 22 লক্ষ মানুষ পরীক্ষা দিয়েছিলেন। শূন্য পদ অনুযায়ী প্রায় 26,000 মানুষ এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। এবার এই যে টোটাল 22 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন, তাদের মধ্যে যারা চাকরি পেল না বা যাদের চাকরি হলো না, তারা দাবি করলেন যে গোটা নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে। তখন তারা কি করলেন? কোর্টের দ্বারস্থ হলেন। ওনাদের মামলা হাতে নিলেন আমাদের সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এখানে আমাদের শব্দটা আমি ব্যবহার করলাম এই কারণে, কারণ উনি সত্যিই সিনিয়র বয়স অনুযায়ী। এর কিন্তু এরকম কোনো কারণ নেই যে উনি যে পার্সোনালি যে দলটা করেন আমি তাকে সাপোর্ট করি বা ওনাকে সাপোর্ট করি। আমি ওনাকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে সম্মান করি। অ্যাজ ইউজুয়াল আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে দলটাই করুক না কেন, আমি তাকেও সিনিয়র অ্যাডভোকেট হিসেবেই সম্মান করি। যাই হোক, উনি এটা হাতে নেওয়ার পর যখন তদন্ত শুরু হলো, বাক কমিটি তৈরি হলো। বাক কমিটি একটা রিপোর্ট দিল। সেই রিপোর্ট অনুযায়ী নিয়োগ মামলায় ব্যাপক পরিমাণ দুর্নীতি হলো। তো সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো। সিবিআই তদন্ত চলাকালীন আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের তলা থেকে প্রায় 50 কোটি টাকা উদ্ধার হলো। এটা আপনারা সবাই জানেন। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছিল 6,000-এর কাছাকাছি চাকরি কিনেছে টাকা দিয়ে, তাই এই চাকরি বাতিল করতে বলা হলো। এই রায়টা কে দিয়েছিলেন, কোন বিচারপতি দিয়েছিলেন সেটাও আপনারা জানেন। সেই বিচারপতির নির্দেশ মানা হলো না। আর যদি সেটা মানা হতো তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আমাদের পশ্চিমবঙ্গের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরকার এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গেল সুপ্রিম কোর্ট। আমি এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরকার আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুটো আলাদা নাম ইউজ করলাম এই কারণে, কারণ আপনারা ইতিমধ্যে সবাই বুঝে গেছেন এই দলটা অ্যাকচুয়ালি কারোর একার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দিলেও এটা কিন্তু আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নেই। এই দলের মধ্যে অনেকগুলো বিভেদ সৃষ্টি হয়ে গেছে, অনেকগুলো গ্রুপ হয়ে গেছে। এই দলটা আজকে এত ভাগে বিভক্ত বলেই আজকে আমাদের রাজ্যের এই অবস্থা। যাই হোক, এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে যাওয়া হলো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট এই মামলার দায়িত্ব দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ওপর। যথারীতি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুরো প্যানেল বাতিল করে দিল। আবারও মামলা গেল সুপ্রিম কোর্টে। তদন্তে উঠে আসলো যে 6,000 নয়, 10,000-এরও বেশি মানুষের চাকরি গেছে। এরা টাকা দিয়ে চাকরি কিনেছে, তাই তাদের চাকরি বহাল থাকবে না। স্কুল সার্ভিস কমিশন নিজে মেনে নিল চাকরি বিক্রি হয়েছে, কিন্তু ওদের হিসেব অনুযায়ী সংখ্যাটা 10 থেকে নেমে কমে গেল 5,000। এখানে একটা কথা প্রযোজ্য, যে 10,000 সংখ্যাটা আমি বললাম, এই 10,000 সংখ্যাটা কিন্তু যে শিক্ষকেরা চাকরি পায়নি ওই 22 লক্ষের মধ্যে, এটা তাদের দাবি ছিল। তাদের দাবি অনুযায়ী তাদের অ্যাডভোকেট এই সংখ্যাটা তুলে ধরেছিলেন কোর্টের সামনে। এবার এসএসসি সার্ভিস কমিশন, আমাদের স্কুল সার্ভিস কমিশন তখন বললো যে হ্যাঁ, চাকরি বিক্রি হয়েছে, কিন্তু সংখ্যাটা 10,000-এর মতন নয়, সংখ্যাটা প্রায় 5,000-এর মতো। সিবিআই তদন্ত করে হিসেব দিল সংখ্যাটা 5,000-এর নয়, প্রায় 8,000 মতো। হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট প্রত্যেকে এসএসসিকে বললো আপনারা নিয়োগ করেছেন, আপনারাই সঠিক তথ্য দিন যে কে টাকা দিয়েছে আর কে টাকা দেয়নি। এসএসসি জানালো সেটা সম্ভব নয়। কেন? কারণ ওয়েমার শিট পুড়িয়ে দেওয়া হয়েছে। স্ক্যান কপি যা সংরক্ষণ করা হয়েছিল, যেটাকে আমরা মিরর ইমেজ বলি, এতগুলো ওয়েমার শিট তো একবারে সংরক্ষণ করা সম্ভব নয়। তাই সুবিধা অর্থে একটা পুরো জায়গার মধ্যে সমস্ত ওয়েমার শিটগুলোকে রাখা হয়
একটা ফোল্ডার ক্রিয়েট করে, যেটাকে আমরা লয়ের ভাষায় মিরর ইমেজ বলি, সেটা পুরোটা নষ্ট করে ফেলা হয়েছে, পুরোটা। এসএসসির হাতে আর কিছু ছিল না। তো এসএসসি স্কুল সার্ভিস কমিশন জানালো যে আমাদের কিছু করার নেই। কোর্টের হাতে যখন কোনো উপায় ছিল না, তখন কোর্ট পুরো প্যানেল বাতিল করতে বাধ্য হল। এবার আমি বলি একটা হিসেব। 2016 যখন এসএসসিটা হয়েছিল, তখন মোট নিয়োগপত্র হয়েছিল 25,844, মোট নিয়োগ হয়েছিল 25,753। ইন সার্ভিসের সংখ্যাটা ছিল 425। ইন সার্ভিস বাদে মোট নিয়োগ 25,328। মোট চাকরি বাতিলের সংখ্যা 25,327, সোমা দাসকে বাদ দিয়ে, কারণ উনি ক্যান্সার আক্রান্ত। এই যে 25,327 জনের মধ্যে যারা অযোগ্য বলে বিবেচিত হয়েছে, তাদের সংখ্যাটা কত জানেন? 8,324। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই অযোগ্য যারা চাকরি পেয়েছেন, এই চাকরি প্রাপ্তদের বেতন ফেরত দিতে হবে বাৎসরিক 12% সুদ হারে, সুদ সমেত। 17,003 জন যাদেরকে এবার যোগ্য বলে দাবি করা হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে, সংবিধানের আর্টিকেল 14 আর 16 অনুযায়ী এদের নিয়োগ প্রক্রিয়া না হওয়ার দরুন এদের চাকরি খোয়াতে হয়েছে। এই যে 17,003 জন, এদেরকে এবার আমরা ধরে নিতে পারি এনারা হলো যোগ্য প্রার্থী। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এনারা কি সত্যিই যোগ্য প্রার্থী? আর যে 8,324 জনের হিসেবটা দিলাম, শুধুমাত্র কি তারাই অযোগ্য? আমরা কিন্তু এখনও কনফার্মলি বুঝতে পারছি না এই 17,003 জনের মধ্যেও আরও কতজন অযোগ্য মানুষ বসেছিল। আজ যেসব চাকরিহারা মানুষ রাস্তায় নামছেন, তাদের এই প্রতিবাদটা কবে থেকে হওয়া উচিত ছিল জানেন? যখন হাইকোর্টে একটা প্রপার সংখ্যাকে নির্দেশ করে জাস্টিস বলেছিলেন যে এই মানুষগুলোর চাকরি বাতিল হবে, বাকিরা বহাল থাকবে। এই রায়কে চ্যালেঞ্জ করে যেদিন সুপ্রিম কোর্ট যাওয়া হলো, সেই সময়ই আপনাদের সিদ্ধারাটা সোজা করে উঠে দাঁড়ানো উচিত ছিল। তাহলে আজ এই সিদ্ধারায় লাঠিটা পড়তো না। আপনারা চুপ করে বসেছিলেন। আপনারা ভেবেছিলেন আর ঠিক আছে, ওরা যোগ্য অযোগ্য বার করে নেবে। ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা তো সহজ নয়। যে 6,000-এর কথা বলা হয়েছিল, সেই 6,000 বাদে বাকিদের মধ্যেও অনেকে অযোগ্য ছিল। তারা চুপ করে ছিল, কারণ তারা জানে আমরা কেন রাস্তায় নামবো, আমরা কেন কিছু বলবো। কারণ আমরা জানি যে আমরা বাদ হয়ে গেছি, আমরা বেঁচে গেছি। ওরা আশায় ছিল যে ওরা বেঁচে যাবে, কিন্তু কি হলো? বলি হলো গোটা একটা শিক্ষক সমাজ। যে পুলিশ শিক্ষকের হাত ধরে তৈরি হয়, আজ সেই সাদা পোশাক পরা উর্দিদারি পুলিশ সমাজের ব্যাকবোনে লাথি মারছে। ওই কালো ব্ল্যাকবোর্ডে আজকে আর চকের দাগ নেই, লাল রক্তের ছাপ রয়েছে। লজ্জা, আমাদের গোটা বাঙালি সমাজের লজ্জা, মাথা হেট হয়ে যায়। এই রায়ের প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা রাস্তায় নেমেছে। চক্ষু লজ্জাটুকুনি নেই ওদের। এই যে আমি হিসেবটা দিলাম, এরপরে ওরা রাস্তায় নামে কোন মুখে? এটাই তো চেয়েছিলেন আপনারা, এটাই তো চেয়েছিলেন। সেই জন্য তো ওএমআর শিটগুলো পোড়াতে হয়েছিল, স্ক্যান কপিগুলো ধ্বংস করতে হয়েছিল, যাতে যোগ্য আর অযোগ্যের বিচারটা না করা যায়, তাই না? এটাই তো চেয়েছিলেন, সেটাই হয়েছে। আর আমি শিক্ষকদেরকে বলছি, সিদ্ধারা সোজা করতে হয় সেই সময়, যখন সময় ছিল। আপনাদের যখন নিজেদের পেছনে এসে আজকে এই ব্যাপারটা এসছে, যখন নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তখন আপনারা উঠে দাঁড়ালেন কেন? যে মানুষগুলো বারবার রাস্তায় দাঁড়িয়ে দাবি করেছিল আমরা চাকরি পাইনি, আমাদের জায়গায় অন্য কাউকে নেওয়া হয়েছে, তখন আপনারা তাদের পাশে কেন এসে দাঁড়ালেন না? কেন? ভাই, আপনারাও শিক্ষক, ওরাও শিক্ষক। দিনের পর দিন ওরা অনশনে বসেছে। আপনারা যারা চাকরি করেছেন, তারা পুজোয় জামা কাপড় কিনেছেন, ঘুরেছেন ফিরেছেন, রেস্টুরেন্টে গিয়ে খেয়েছেন, ওরা বসেছিল।
আপনারা ওদের পাশে এসে দাঁড়াননি। আর যখন আপনাদের পেছনে লাঠিগুলো পড়ছে তখন আপনারা বুঝতে পারছেন ওরা কবে থেকে এই জিনিসগুলো ফেস করছে। আপনারা এক হতে পারেননি। আপনারা যদি এক হতে পারতেন তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। আজ এই দিনটা জাস্ট দেখতে হতো না। আমি আপনাদেরকে একটা ফেসবুকে ভিডিও দেখাতে চাইবো, আমি কিছুক্ষণ আগে এটা দেখলাম, একবার দেখুন আপনারা। হঠাৎ স্যারের চাকরি ছুটি, কেউ ভাবছে চাকরি গেছে, বেশ হয়েছে এবার, কেউ বা ভাবছে চাকরিটা নাই, করবো কি যে এবার। কেউ করেছে চাকরি চুরি, কেউ নিয়েছে টাকা। একবারও কেউ ভেবে দেখেছে শিক্ষক নেই স্কুলে, তাই স্কুলগুলো সব ফাঁকা? আমরা কি কোনো ভুল করেছি পড়তে এসে স্কুলে? ভাববো কিভাবে আজকে স্কুলে আছেন যে স্যার, কালকে যাবেন চলে। জড়িয়ে ধরে বললেন স্যার আসবো না আর স্কুলে। হঠাৎ স্যারের এমন কথা বুঝতে পারিনি খুলে। চারিদিকে তখন হো হো পড়েছে, চাকরি গেল সবার। ক্ষতিটা যে কার হলো জানি না, ডুবলো ছাত্র সমাজ, এবার ডুবলো ছাত্র সমাজ। ছোট একটা বাচ্চা কত সুন্দর করে প্রতিবাদ করলো। আপনারা দেখতে পেলেন বুকের বাদিকে এখানে বিশ্ব বাংলার একটা লোগো ছিল। সরকারি স্কুলে পড়ে বাচ্চা মেয়েটি। বুঝতে পারলেন এটা একটা সরকারি স্কুলের বাচ্চা। ভিডিওটি কে করেছেন সেটাও নিশ্চয়ই আপনাদের বুঝতে কোনো অসুবিধা নেই। স্কুলের ভেতরে নিশ্চয়ই কোনো দলীয় কর্মী যায় না, যেতে পারে না। আর এই প্রতিবাদটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হয়েছে, সুতরাং কোনো শিক্ষকই ভিডিওটা করেছিল। এই মনের জোরটা শিক্ষক হিসেবে আপনাদের সেদিন কোথায় ছিল, যেদিনকে হাজারো হাজারো যোগ্যতম শিক্ষক শহীদ মিনারের নিচে বসে অনশনে বসেছিল? এই প্রতিবাদটা যদি সেদিন থেকে করতেন, আজ এই বাচ্চা মেয়েটিকে এত কষ্টের মধ্যে এত সুন্দরভাবে একটা প্রতিবাদ করতে হতো না। আর কবে ভাববেন আপনারা? বাঙালি কি শুধুই কলম ধরতে জানে? রাস্তায় নেমে প্রতিবাদ করতে কি জানে না? কোথায় যাচ্ছে বাঙালি সমাজ? কোথায়? বাঙালিকে বোকা বানানো কতটা সোজা হয়ে গেছে, তাই না? কতটা সোজা হয়ে গেছে। আর যদি তৃণমূল কংগ্রেস কোনো না থেকে অন্য কোনো দলও আসে না, তারাও এসে বাঙালিকে বোকা বানাবে। বাঙালি সত্যি বোকা সেজে থাকে। প্রতিবাদটা তখন করে যখন নিজের পেছনে দায়টা আসে। বাকি সব সময় বাঙালি মুখ বুজে থাকে, কান বন্ধ করে থাকে, চোখ বুজে থাকে। নিজের গায়ে লাগলে তখন তারা এক্সপেক্ট করে সবাই তাদের হয়ে দাঁড়াবে, কিন্তু সেটা তো সম্ভব নয়। সেটা সম্ভব নয়। ভাবুন, ভাবুন, এই রাজ্যকে বাঁচাতে, এই বাংলাকে বাঁচাতে অস্ত্র ধরুন। আর কতদিন? আর কতদিন?